নমস্কার বন্ধুরা, আমি আজকে যে চ্যাপ্টারটি পড়াবো সেটা হচ্ছে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অফ লাইট। আগের দিন আমি বলেছিলাম লেন্স পড়াবো, কিন্তু লেন্সটা পরে পড়াবো, আগে প্রতিফলন সম্পর্কে জানবো। দেখো, আমরা প্রতিফলন সম্পর্কে আগে জেনেছি যে প্রতিফলন কাকে বলে। আমরা যদি নর্মাল পিকচার আঁকি প্রতিফলনের, যে যদি এটা একটা মাধ্যম হয়, প্রথম মাধ্যম, এটা দ্বিতীয় মাধ্যম হয়, তাহলে একটা আলোকরশ্মি এইভাবে এসে যদি সেই একটা জায়গায় ধাক্কা খেয়ে যদি আবার সেই মাধ্যমে ফিরে যায়, তাহলে এটাকে আলোর প্রতিফলন আমরা বলবো। এ ও বি, এখানে যদি আমি একটা লম্ব টানি, তাহলে এইটা আপতিত রশ্মি, এটা প্রতিফলিত রশ্মি, এওটা আপতিত রশ্মি, ওবিটা প্রতিফলিত রশ্মি এবং ও এনটা হচ্ছে অবিলম্ব। অবিলম্বের সাথে আপতিত রশ্মি যে কোণ করে তাকে বলে আপতন কোণ, একে ছোটো হাতের আই দিয়ে লেখা হয়। এবং অবিলম্বের সাথে প্রতিফলিত রশ্মি যে কোণ করে তাকে বলে আর, অর্থাৎ প্রতিফলন কোণ। এই যে ছবিটা আমি আঁকলাম, এই ছবিটা কিন্তু নিয়মিত প্রতিফলনের, অর্থাৎ যদি প্রতিফলক তলটা মসৃণ হয় তাহলে এই সূত্রটা মেনে চলবে বা এটা হবে। এটা আমি রিক্যাপচুলেশন করাচ্ছি, তোমরা হয়তো 7-8 এগুলো পড়ে থাকবে, কিন্তু এই কনসেপ্টটা আমাদের জানা দরকার। কারণ থিওরি না জানলে আমার মনে হয় না শুধু অঙ্ক করে কিছু হয়। 4টে আমি কোশ্চেন দিলাম, 4টে অ্যান্সার দিলাম, আন্দাজে মুখস্থ করলাম, সেইভাবে কিন্তু সায়েন্স হয় না। সায়েন্সের সেটা জানতে গেলে থিওরিটাকে জানতে হবে, সেই জন্য আমি থিওরিটাকে পড়াচ্ছি। তো আজকে আমার টপিক হচ্ছে রিফ্লেকশন অফ লাইট। তো এইটা হচ্ছে সমতলে আলোর প্রতিফলন, রিফ্লেকশন অ্যাট এ প্লেন সারফেসেস। তো এখানে দুটো প্রতিফলনের সূত্র হয়, 1 আর 2। কি না, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং এই অবিলম্ব, এগুলো সবই একটা সমতলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দু, এইটা হচ্ছে আপতন বিন্দু এবং এইটা প্রতিফলক, অর্থাৎ যে তলটায় ধাক্কা খেয়ে ওটা আবার ফিরে গেল সে তলটা প্রতিফলক তল। তাহলে এগুলো সবই কিন্তু একটাই তলে থাকবে। আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি, আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব সর্বদা একই সমতলে থাকবে এবং আপতন কোণটা আইটা প্রতিফলন কোণ আর এর সাথে সমান হবে। এইটা হচ্ছে প্রতিফলনের, নিয়মিত প্রতিফলনের সূত্র। তো এটা আমরা জানি। যদি এখানে আমাকে বলে যে একটা আলোক রশ্মির আপতন কোণ 30 ডিগ্রি, তাহলে প্রতিফলন কোণ কত হবে? না, প্রতিফলন কোণও তাহলে হবে 30 ডিগ্রি, কারণ যেহেতু আপতন কোণ প্রতিফলন কোণ সমান। বা আমাকে ধরো এখানে কোশ্চেন দিল এইভাবে যে একটা রশ্মি প্রতিফলক তলের সাথে 20 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে তার প্রতিফলন কোণ কত হবে? এইভাবে দিতে পারে যে একটা আলোক রশ্মি প্রতিফলক তলের সাথে 20 ডিগ্রি কোণে, তাহলে এটা প্রতিফলক তল, তাহলে এর সাথে যদি 20 ডিগ্রি কোণে আপতিত হয়, তাহলে এটা 20, তাহলে প্রতিফলন কোণটা কত? অর্থাৎ আমাকে 8টা এখানে চেয়েছে। তাহলে এটা এখানে আমাকে আপতন কোণটা তাহলে আগে বার করে নিতে হবে। দেখো, এ ও বি, এও হচ্ছে আপতিত রশ্মি, সর্বদা অ্যারো ব্যবহার করতে হয়, কারণ আলোর রেখাচিত্র প্রত্যাবর্তনশীল, অর্থাৎ আলো যেদিকে যায় আবার সেই দিকে ফিরে আসে, এটা বলে রিভার্সিবিলিটি অফ দ্য পাথ অফ লাইট। তাহলে এইটা আপতন কোণ, এটা প্রতিফলন কোণ। এখন একটা সরল রেখা মানে 180 ডিগ্রি, অবিলম্ব মানে এই কোণটা গোটাটাই 90 ডিগ্রি, কারণ এটা তো লম্ব, এবি তলের উপর ও এনটা লম্ব যদি হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি। তাহলে এখানে এটা যদি আমি এম ড্যাশ নাম দিই, তাহলে এম ড্যাশ, তাহলে এম ও এন, এই যে গোটা কোণটা এম ও এন, ভালো করে বোঝো, এই গোটা কোণটা 90 ডিগ্রি। তাহলে এটা 20 ডিগ্রি হলে এটা 70 ডিগ্রি হবে, কারণ এটা অবিলম্ব। তাহলে এটা যদি 70 ডিগ্রি হয়, প্রতিফলন কোণটা আইটা তাহলে হয়ে গেল আমার 70 ডিগ্রি, আর আটটাও তাহলে হয়ে যাবে 70 ডিগ্রি। এইভাবে আমাকে বুঝে নিতে হবে। এর যদি আপতন কোণ বলে দেয় তাহলে খুব সোজা। নেক্সট যদি আমাকে বলে যে একটা রশ্মি লম্বভাবে আপতিত হলো প্রতিফলক তলের উপর, তাহলে তার প্রতিফলন কোণ কত? তাহলে লম্বভাবে আপতিত হওয়া মানে আবার একই জিনিস, যে এইটা প্রতিফলক তল এম ড্যাশ, তাহলে আপতিত রশ্মিটা লম্বভাবে এলো, অর্থাৎ এও রশ্মিটা এইভাবে এলো। আচ্ছা বলো তো, এই লম্বভাবে আপতিত হলে অবিলম্বের সাথে কোণ কত? অনেকেই এখানে ভুল করে, সবাই বলে যে লম্বভাবে আপতিত হলো মানে 90 ডিগ্রি। এই লম্ব কথাটা শুনেই সে বলে দেয় যে 90 ডিগ্রি, সম্পূর্ণরূপে ভুল। আপতন কোণ হলো সেটা যেটা অভিলম্বের সাথে আপতিত রশ্মি কোণ করছে। এখন যদি লম্বভাবে আপতিত হয় তাহলে অভিলম্ব তো লম্বভাবেই থাকে, তাহলে আপতিত রশ্মি এবং অভিলম্ব দুটো মিশে যাবে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি।
তাদের মধ্যবর্তী কোণ হবে 0 ডিগ্রি, অর্থাৎ এক্ষেত্রে আই হবে 0 ডিগ্রি। তাহলে লম্ব আপতনের ক্ষেত্রে আই সমান 0, তাহলে আর সমান 0ই। এইগুলো আমাদের হলো নিয়মিত প্রতিফলন। বিক্ষিপ্ত প্রতিফলন আছে। বিক্ষিপ্ত প্রতিফলনের উদাহরণ হচ্ছে যে আলোকরশ্মি যে কোনো দিকে, প্রতিফলিত রশ্মিটা যে কোনো দিকে যেতে পারে। এই আলোকরশ্মিটা এইদিকে এসে এইদিকে গেল, এটা এইভাবে এসে এইভাবে গেল। এর কিন্তু উপকারিতা আছে, যেমন সিনেমার পর্দা। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একটা নির্দিষ্ট দিকে যায় বলে নিয়মিত প্রতিফলনে আমার ওই জায়গা থেকেই শুধুমাত্র প্রতিফলিত রশ্মিটা দেখতে পাবো বা প্রতিবিম্ব দেখতে পাবো। কিন্তু এক্ষেত্রে যে কোনো জায়গা থেকেই জিনিসটা প্রতিবিম্ব দেখা যাবে। সেই জন্যই সিনেমার পর্দা হয় খসখসে বা অমসৃণ, যাতে বিক্ষিপ্ত প্রতিফলন হয়, ফলে প্রতিটি জায়গায় যাতে আলোটা ছড়িয়ে পড়ে এবং যে কোনো জায়গা থেকে যেন সিনেমাটা দেখতে পাওয়া যায়। এগুলো খুব জেনারেল থিওরি আলোর। তাহলে আমরা বুঝলাম যে প্রতিফলনে কী হলো, যে আলোক রশ্মিটা যে মাধ্যমে এলো কিন্তু সেই মাধ্যমেই রয়ে গেল, অন্য কোনো মাধ্যমে গেল না। যদি সেটা চলে যায় সেটা প্রতিসরণ। এটা আমরা অন্য দিন দেখব। তো এটা যে হলো, এটা হচ্ছে সরল, এটা হচ্ছে ক্লাস 8 লেভেলের বা 9 লেভেলের, যে এটা হলো আমাদের সমতলে আলোর প্রতিফলন। এবার যদি তলটা সমতল না হয়ে একটা বাটি হয় বা একটা চামচ হয় বা কোনো গোল কাঁচ হয়, তাহলে কীরকম করে আলোর প্রতিফলনটা হয় সেটাকে বলা হয় গোলীয় দর্পণে বা গোলীয় তলে আলোর প্রতিফলন বা বক্রতলে আলোর প্রতিফলন। তাহলে আজকে আমাদের নেক্সট যে টপিক আমরা জানবো সেটা হলো বক্রতলে আলোর প্রতিফলন। বক্রতল মানে কি? যেটা সমতল নয়। যদি সে তলটা কোনো গোলকের অংশ হয় তাহলে সেটা বক্রতল হবে। এইরকম গোলকের অংশ যে তলটা, তাকে বলা হয় গোলীয় তল। এই গোলীয় তলকেই আবার যেহেতু প্রতিফলক হয় বলা হয় গোলীয় দর্পণ। তাহলে কোনো দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় তাহলে তাকে আমরা বলবো গোলীয় দর্পণ। এই গোলীয় দর্পণ দু ধরনের হয়, একটা অবতল দর্পণ, একটা উত্তল দর্পণ। অবতল দর্পণ কি না, যদি একটা গোলক, এটা ধরো একটা গোলক, এর শুধু আমি এম ড্যাশটুকু অংশটুকু নিচ্ছি, এইটা, এটা যদি একটা গোলক হয় তার এইটুকু অংশ আমি নিলাম এম ড্যাশ, তাহলে কোনো গোলীয় দর্পণ যদি কোনো গোলকের অংশ হয় এবং তার ভেতরের এই নিচু পৃষ্ঠটা, একটা দর্পণের দুটো পৃষ্ঠ, এটা ভেতরের নিচু পৃষ্ঠ, এটা বাইরের উঁচু পৃষ্ঠ, ভেতরের নিচু পৃষ্ঠটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, অর্থাৎ আলোকরশ্মি এলে এইখানে প্রতিফলিত হবে কি, আর বাইরের পৃষ্ঠটা যদি রূপো বা পারদের প্রলেপ থাকে, রূপো বা পারদের প্রলেপ, তাহলে সেখানে প্রতিফলন হবে না বাইরের দিকে। তা অর্থাৎ ভিতরের অবতল তলটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে তবে তাকে আমরা বলবো অবতল দর্পণ। যেমন একটা চামচ যদি নিই, সেই চামচের ভেতরে যে ডোবা অংশটা আছে, নিচু অংশটা আছে, সেটাকে আমরা বলবো অবতল দর্পণ। নেক্সট হচ্ছে উত্তল দর্পণ, কি ঠিক এর উল্টোটা। এক্ষেত্রে দর্পণটা এইরকম হবে, যার এই তলটা, এই ভেতরের অবতল দর্পণটা হবে পারদ, কিন্তু বাইরের এই তলে আলোকরশ্মি প্রতিফলিত হবে, আলোকরশ্মি প্রতিফলিত হবে, তাকে আমরা বলবো উত্তল দর্পণ। তাহলে আরেকবার বলে দিই যে যদি কোনো দর্পণের গোলীয় হয় এবং যদি তার ভেতরের নিচু অংশটি বা অবতল অংশটি প্রতিফলক তল হিসেবে কাজ করে তখন তাকে আমরা বলবো অবতল দর্পণ। যদি উত্তল তলটি প্রতিফলক তল হিসেবে কাজ করে তবে তাকে আমরা বলবো উত্তল দর্পণ। এবার আমরা দর্পণ সংক্রান্ত কিছু সংজ্ঞাগুলো দেখি। এগুলো কিন্তু আমি থিওরি হিসেবে পড়াচ্ছি, তোমাদের এমসিকিউ এলে এইখান থেকেই আসবে বা এইভাবেই আসবে। কিন্তু তা তোমাদের থিওরিটা জানলে আশা করি এমসিকিউতে সঠিক উত্তরটি নির্বাচন করতে কোনো ভুল হবে না। আমি অবতল দর্পণকে রেফারেন্স নিয়ে পড়াচ্ছি। দেখো, একটা আমি যদি বড় করে আঁকি অবতল দর্পণ, এটা একটা অবতল দর্পণ এম, এর ঠিক মাঝখানে একটা বিন্দু যদি নিই পি, আর এটা হলো এম ড্যাশ।
এটা যদি একটা গোলক হতো, ধরো এটা একটা কোনো গোলক, বড় গোলক, তাহলে এই গোলকটা একটা কেন্দ্র থাকতো, তো সে কেন্দ্রটার নাম দিলাম সি। পি আর সি যোগ করে দিলাম, পি বিন্দু আর সি বিন্দু যোগ করে দিলাম। যোগ করে এটাকে এই দিকে বাড়ালাম আর এটাকে এই দিকে বাড়িয়ে দিলাম। এটার নাম দিলাম এক্স, এটার নাম দিলাম ওয়াই। তাহলে এর বাইরের দিকে কি থাকছে বলো? রূপ বা পারদ। এখন এই যে দর্পণটা নিলাম, তাহলে এখানে অবতল দর্পণটার নাম কি? অবতল দর্পণটার নাম হলো এম পি এম ড্যাশ। ভালো করে বোঝো, এম পি এম ড্যাশ এটা অবতল দর্পণের নাম। এটাকে এর আর একটা নাম আছে, একে বলে প্রধান ছেদ। একে বলবো প্রধান ছেদ। এবার এই যে মধ্যবিন্দুটা নিলাম, ঠিক এই দর্পণটার মধ্যবিন্দু পি, একে বলে দর্পণের মেরু। কি বলে? দর্পণের মেরু। এই যে কেন্দ্র, এই দর্পণটা যে কেন্দ্র, অর্থাৎ এটা যখন আমরা দর্পণ হিসেবে আঁকবো তখন কিন্তু এই দিকে একটা গোলকটা আঁকার দরকার নেই, এটা আমি বোঝানোর জন্য আঁকলাম। জাস্ট দর্পণটা এইভাবে দেখতে হবে। এর যে কেন্দ্র দর্পণটা, তাকে বলা হয় বক্রতা কেন্দ্র। সিটা হলো বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্র এবং মেরুর মাঝে একটা বিন্দু থাকে এফ, সেই বিন্দুটা বলা হয় ফোকাস বিন্দু। এবং মনে রাখবে যে এই পি থেকে এফ এর দূরত্ব যা হবে, পি থেকে সি এর দূরত্ব হবে ঠিক তার দ্বিগুণ। যদি আমি পি থেকে এফ এর দূরত্বটা ছোট হাতের এফ দিয়ে চিহ্নিত করি এবং পি থেকে সি এর দূরত্বটা ছোট হাতের আর দিয়ে চিহ্নিত করি, তাহলে এই আর আর এফ এর মধ্যে যে দূরত্ব যেটা আছে তাদের মধ্যে সম্পর্ক হবে আর সমান 2 গণিত এফ, বা এফ সমান আর বাই 2। অনেক সময় বলে দেয় যে একটা অবতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য এত, তাহলে এটা দেখো দর্পণের পরিসীমা, মেরু থেকে যে বক্রতা কেন্দ্রের দূরত্ব, তাকে বলে বক্রতা ব্যাসার্ধ। তাহলে যদি আমি স্মল আরটার নাম কি বললাম? বক্রতা ব্যাসার্ধ। কেন? এটা তো একটা ব্যাসার্ধ। কেন? কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব, এই যে এটা বুঝতে পারছো। আর ফোকাস থেকে যে মেরু পর্যন্ত দূরত্ব, সেটা হচ্ছে ছোট হাতের এফ, তাকে বলা হচ্ছে ফোকাস দূরত্ব। তাহলে বুঝতেই পারছো যে বক্রতা ব্যাসার্ধ হলো ফোকাস দূরত্বের দ্বিগুণ। অর্থাৎ ফোকাস দূরত্ব যদি আমাকে বলে দেয়, বক্রতা ব্যাসার্ধ বার করতে গেলে তাকে 2 দিয়ে গুণ করতে হবে। এবার কি করে প্লাস হবে না মাইনাস হবে সেটা জানার জন্য তোমাদের ওইগুলো ক্লাস 10-এর সিলেবাসে নেই, হ্যাঁ, তাও আমি বলে দিচ্ছি যে যদি কোনো বস্তুর আলোটা অভিমুখী হয়, অর্থাৎ এইখান থেকে যদি আলোটা এই বরাবর যায়, তাহলে যদি আমি ডিস্টেন্সটা মাপবো মেরু থেকে, যদি আলোটা বিপরীত দিকে হয় তাহলে সেটা হবে মাইনাস, আর যদি সেম জিনিস হয় প্লাস হবে। কোনো কোনো বই রিভার্সটাও আছে। আচ্ছা, তাহলে এতদূর বুঝলাম। এবার ফোকাস বিন্দু কাকে বলবো? কোনো দর্পণের ফোকাস বিন্দু কাকে বলবো? খুব ইম্পর্টেন্ট। দর্পণ তাহলে 2 ধরনের, কি বললাম? অবতল দর্পণ, উত্তল দর্পণ। ফোকাস বিন্দু এফ। দেখো, এটা একটা অবতল দর্পণ যার এই পৃষ্ঠটা পারদের প্রলেপ আছে। এটা বক্রতা কেন্দ্র সি, এটা হচ্ছে মেরু পি। আমি যোগ করে দিলাম একটা সরলরেখা দাও। ধরো কোনো আলোকরশ্মি এই প্রধান অক্ষ, এই বক্রতা ব্যাসার্ধ এবং মেরু, এটাকে যোগ করে যদি আমি বাড়িয়ে দিই এবং যদি নাম দিই এক্স ওয়াই, তাহলে এটাকে বলা হয় দর্পণের প্রধান অক্ষ। কি বলে? প্রধান অক্ষ। দর্পণের মেরু এবং বক্রতা কেন্দ্রকে যোগ করে দুদিকে বর্ধিত করলে যে সরলরেখা পাওয়া যায়, বা শুধু যোগ করলেও বলা হয় সেটাকে বলে প্রধান অক্ষ, ইংরেজিতে বলে প্রিন্সিপাল অ্যাক্সিস। তাহলে যদি কোনো আলোকরশ্মি প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসে, তাহলে সেটা সর্বদাই এই দর্পণের, ধরো এখান থেকে ও এ রশ্মি এলো, তাহলে দর্পণে আপতিত হওয়ার পর প্রতিফলিত হওয়ার পর সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে এসে যাবে, আর কোনো বিন্দুর মধ্যে যাবে না। সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে একটা নির্দিষ্ট বিন্দুর মধ্যে দিয়ে যাচ্ছে, যদি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিটা আসে, সেই বিন্দুটাকে আমরা বলবো ফোকাস বিন্দু। এটা যদি উত্তল দর্পণের ক্ষেত্রে হতো, তাহলে ব্যাপারটা কীরকম হতো? উত্তল দর্পণের এটা পারদ থাকে, এটা ধরো মেরু পি, সেম ছবি হবে এক্স ওয়াই।
ধরো এইভাবে প্রতিফলিত হয়ে এলো, এক্ষেত্রে প্রতিফলিত রশ্মিটা কিন্তু এই দিকে বেরিয়ে যাবে, তাহলে এক্ষেত্রে তার ফোকাস দিয়ে গেল না। তখন কি করতে হবে আমাদেরকে, এই রশ্মিটা যে বেরিয়ে এলো, ধরো এটা ও বিন্দু দিয়েছিলাম, এটা এ, এটা বি, এক্ষেত্রে এবি রশ্মিটা এখানে ও এটা আপতিত রশ্মি, এবিটা প্রতিফলিত, এই প্রতিফলিত রশ্মিটাকে পিছন দিকে বাড়িয়ে দেবো। দেখো এটা কিন্তু বাড়িয়ে দেবো মানে আমি কল্পনা করে নিলাম, সেই জন্য আমি ডটেড লাইন দিয়ে দেখালাম, আর যেটা বাস্তবে হয়ে থাকে সেটাকে বলে সলিড লাইন দিয়ে। তাহলে এটা পিছন দিকে বাড়ালে এটা একটা বিন্দু থেকে আসছে বলে মনে হবে। আমি যদি এখানে আই দিই বা চোখ দিই, দেখি তাহলে আমার চোখ যেহেতু সরল রেখা বরাবর রশ্মিকে ধরে, কখনো বেকার রশ্মিকে আমরা দেখতে পাই না, তাহলে সরল রেখা বরাবর যদি হয় তাহলে সে ভাববে রশ্মিটাই এফ বিন্দু থেকে আসছে, এই এফটাকে বলছে ফোকাস বিন্দু। তাহলে যদি আমাদেরকে সংজ্ঞা বলে আমি বলে দিই যে অবতল দর্পণের ক্ষেত্রে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি দর্পণে প্রতিফলনের পর যে নির্দিষ্ট বিন্দু দিয়ে যাচ্ছে, অথবা উত্তল দর্পণের ক্ষেত্রে যে নির্দিষ্ট বিন্দু থেকে আসছে, ভালোবাসে বলে অপসৃত হচ্ছে, যে নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে মনে হয়, তাকেই বলা হচ্ছে দর্পণের ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস বিন্দু। এবার ধরো রশ্মিটা সবসময় যে সমান্তরালে আসবে তা তো নয়, এক্ষেত্রে রশ্মিটা ধরো কোণ করে এলো, তাহলে কি হবে, তখন এটা প্রতিফলনের পর, ধরো এ বিন্দুতে প্রতিফলনের পর আর কিন্তু প্রধান অক্ষের ওপর মিলিত হবে না। ধরো দুটো রশ্মি এইভাবে এলো, তারা কিন্তু প্রতিফলনের পর প্রধান অক্ষের ওপর না মিলিত হয়ে, এটা প্রধান অক্ষ এক্স ওয়াই, প্রধান অক্ষের ওপর মিলিত না হয়ে একটা জায়গায় মিলিত হবে এইভাবে। এখানে যদি আমি এই প্রধান অক্ষের সাথে প্রধান অক্ষটাকে কেন্দ্র করে যদি একটা লম্ব তল নিই, সেটাকে বলা হয় ফোকাস তল। তাহলে এরা এই ফোকাস তলের উপর একটা আলাদা বিন্দুতে মিলিত হবে, তখন কিন্তু প্রধান অক্ষের উপর মিলিত হবে না। প্রধান অক্ষের উপর কখন মিলিত হবে, যখন প্রধান অক্ষের সাথে সমান্তরালের রশ্মিটা আসবে। এক্ষেত্রে কিন্তু প্রধান অক্ষের সাথে সমান্তরালে আসেনি বলে এরা প্রধান অক্ষের উপর মিলিত না হয়ে এই একটা তল কল্পনা করেছি, যাকে বলছি ফোকাস তল, এটার নাম হচ্ছে ফোকাস তল। এটা কিন্তু আবার প্রধান অক্ষের সাথে লম্ব কিন্তু এবং কাল্পনিক, এটা এরকম কোনো কিন্তু তল থাকে না যে এরকম চারকোনা তল থেকে দেবে তা নয়, সেই তলের উপর মিলছে। তাহলে সেক্ষেত্রে এই এফ ড্যাশ বিন্দুটাকে বলা হয় গৌণ ফোকাস বিন্দু। এটা ছিল মুখ্য ফোকাস বিন্দু, এক্ষেত্রে এটা হলো গৌণ ফোকাস বিন্দু, এবং এই তলটাকে হলো ফোকাস তল। আশা করি ভালো লাগছে, বুঝতে পারছো? বেশ, নেক্সট রশ্মির নিয়ম। এক নম্বর হচ্ছে প্রধান অক্ষের সমান্তরাল। যদি প্রধান অক্ষের সমান্তরালে কোনো রশ্মি আসে, যেটা আমি এখনই বললাম যে প্রধান অক্ষের, এটা প্রধান অক্ষ, এর সমান্তরালে কোনো রশ্মি এলে সেই রশ্মিটা অবশ্যই কি দিয়ে যাবে, ফোকাস বিন্দু দিয়ে যাবে অবতল দর্পণের ক্ষেত্রে, আর উত্তল দর্পণের ক্ষেত্রে ফোকাস বিন্দু থেকে আসছে বলে মনে হবে। ধরো এই রশ্মিটা গেল, তাহলে এটা এখান থেকে আসছে বলে মনে হবে। এটা হচ্ছে রশ্মির নিয়ম। অলওয়েজ দ্য রে প্যারালাল টু দ্য প্রিন্সিপাল অ্যাক্সিস আফটার রিফ্লেকশন এমার্জেন্স অর গোজ থ্রু দ্য ফিক্সড পয়েন্ট ইজ কল্ড ফোকাস পয়েন্ট, ইজ কল্ড ফোকাল পয়েন্ট বা ফোকাস পয়েন্ট, ফোকাস বিন্দু। 2 নম্বর, যদি রশ্মিটা ফোকাস বিন্দুর দিকে আসে, 2 নম্বর ফোকাস বিন্দু অভিমুখী। তার মানে কি, এক্ষেত্রে কিন্তু রশ্মিটা আর প্রধান অক্ষের সমান্তরালে হবে না। ধরো এইভাবে আছে, এটা এক্স আর ওয়াই আমার প্রধান অক্ষ। ধরো এইখানে ফোকাস বিন্দু আছে এবং এর ঠিক দ্বিগুণ দূরত্বে কে থাকছে বলো, বক্রতা কেন্দ্র, আগেই বলেছি। তাহলে যদি কোনো রশ্মিটা এই ফোকাস বিন্দুর দিকে আসে, অর্থাৎ এটা যদি আমি ভালো করে আরও আঁকি, এই দিকটা এরকম বোঝানো হয় পারদ আছে, ফোকাস বিন্দুর দিকে আসছে, ধরো রশ্মিটা এইখান থেকে এই বিন্দু থেকে, ধরো এটা এ বিন্দু থেকে এইভাবে এলো, ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে এলো, তাহলে এটা ফোকাস বিন্দু অভিমুখী হলো, অভিমুখী মানে ফোকাস বিন্দুর দিকে এলো। তখন কিন্তু
ধরো এখানে বি বিন্দু, এইখানে প্রতিফলনের পর সে তো প্রতিফলিত হবে, তাহলে এটা তো আপতিত রশ্মির এবিটা, তাহলে প্রতিফলিত হওয়ার সময় কিন্তু সর্বদাই প্রধান অক্ষের সমান্তরালে বেরিয়ে এলো। তাহলে দেখো ঠিক উল্টো, প্রধান অক্ষের সমান্তরালে এলো, ফোকাস বিন্দু দিয়ে গেল, এবার ফোকাস বিন্দু দিয়ে এলো, প্রধান অক্ষের সমান্তরালে গেল। উত্তল দর্পণের ক্ষেত্রে কিন্তু সেই একই ব্যাপার হবে। 3 নম্বর যে জিনিস সেটা বক্রতা কেন্দ্র অভিমুখী, ফোকাস বিন্দু নয় এক্ষেত্রে, এবারে বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র অভিমুখী। এটা কি হলো? ফোকাস বিন্দু। বক্রতা কেন্দ্র অভিমুখী মানে কি? দেখো ছবিটা আমি যদি আঁকি, এটা এক্স, এটা ওয়াই, এটা বক্রতা কেন্দ্র সি। যদি কোনো রশ্মি বক্রতা কেন্দ্রের এই দিকে আসে, ধরো এবি রশ্মিটা এলো, তাহলে এইখানে লম্বভাবে আপতিত হবে এবং সে যেদিকে এসছিল সেই দিকেই ফিরে যাবে, অর্থাৎ এক্ষেত্রে এবিটা হবে আপতিত রশ্মি, কিন্তু বিএ হয়ে যাবে প্রতিফলিত রশ্মি, অর্থাৎ যে পথে এসছে সে পথেই ফিরে যাবে। তাহলে তাদের মধ্যে চ্যুতি কত? চ্যুতিকোণ মানে যেদিকে এলো আর যেদিকে ফিরে গেল, যখন একটা রশ্মি একদিকে এলো ঠিক তার উল্টো দিকে ফিরে যায়, সেক্ষেত্রে চ্যুতি হয়ে যায় 180 ডিগ্রি, এবং এখানে কিন্তু এ সর্বদাই লম্বভাবে আপতিত হবে। উত্তল দর্পণের ক্ষেত্রেও কিন্তু তাই হবে, সেম। ধরো এটা একটা উত্তল দর্পণ, এটা বক্রতা কেন্দ্র সি, এইভাবে আসবে এবং এবি, তাহলে এ কিন্তু ভেদ করে চলে যাবে না, হ্যাঁ, এ কিন্তু এবি যে এলো এ কিন্তু আবার বিএ পথেই ব্যাক করে যাবে। এটাকে যদি আমি পিছন দিকে, ধরো এটা একটু পিছন দিকে আমি বাড়িয়ে দিলাম, তাহলে এটা কিন্তু বক্রতা কেন্দ্র হয়, তাহলে এটাই বক্রতা কেন্দ্র অভিমুখী হলো। এটা গেল 3 নম্বর। 4 নম্বর, যদি মেরু সাথে কোণে আপতিত হয়, মেরুর সাথে কোণ করে, এটা মেরু, আগেই বলেছি মধ্যবিন্দু এম পি এম ড্যাশ, এটা হচ্ছে একটা অবতল দর্পণ। যদি মেরুর সাথে কোণ করে আসে রশ্মিটা, তাহলে কিন্তু এটা ধরো আপতিত রশ্মি এ পি, আপতিত রশ্মি, তাহলে এটা এই প্রধান অক্ষের সাথে যে কোণে এসছে সেই কোণ বরাবরই ফিরে যাবে। অর্থাৎ এক্ষেত্রে এটা যদি আমি ধরো θ1 ধরে নিই, এই কোণটাকে θ2 ধরে নিই, তাহলে এক্ষেত্রে θ1 ইজ ইকুয়াল টু θ2। অবতল উত্তল দর্পণের ক্ষেত্রেও সেম জিনিস। তাহলে আমরা 4টে জিনিস জানলাম রশ্মির পদ্ধতি। এবার আমি বলি যে প্রতিবিম্ব কিভাবে গঠিত হয় উত্তল আর অবতল দর্পণ। না, মনে রাখবে যে অবতল দর্পণে সৎ আর অসৎ দুটোই প্রতিবিম্ব গঠিত হতে পারে। অবতল দর্পণে যদি বস্তুকে অসীমে রাখি, অসীম মানে কোনো নির্দিষ্ট সীমানা নাই, তাহলে প্রতিবিম্ব হবে ফোকাসি। এটা মনে রাখবে। দুটো জিনিস এখানে অনেক বৈশিষ্ট্য হয়, আমি মেনলি দুটো জিনিস বলছি বোঝার জন্য। যদি বস্তুকে অসীমে রাখে, অসীমে মানে আপতিত রশ্মি প্রধান অক্ষের সমান্তরাল, তাহলে এখনই আমি জানলাম যে আপতিত রশ্মি যদি সমান্তরাল হয় তাহলে বস্তুটা কোথায় যাবে? ফোকাসে মিলিত হবে প্রতিফলিত রশ্মি। তাহলে এটার একটা উদাহরণ হলো আমাদের যে যদি কোনো বস্তুকে আমি অবতল দর্পণকে একটা সূর্য থেকে আগত রশ্মি এটাকে অসীম ধরা হয়, তাহলে আমি যদি একটা অবতল দর্পণ রাখি অবতল দর্পণের নিচে কোনো কাঁচ রাখি, তাহলে ওই রশ্মিটা এসে সেই এটাকে পুড়িয়ে দিতে পারে। কেন না? যেহেতু ওটা ফোকাস যদি আমরা কোনো কাগজ রাখি তাহলে সে ফোকাসের উপর মিলিত হবে তো প্রতিফলিত রশ্মিটা, সূর্যের আলোটা, তো যখন মিলিত হচ্ছে সেই জন্য ওটাকে অনেকক্ষণ মিলিত হলে তার ওই কাগজটার উষ্ণতা ধীরে ধীরে বাড়বে এবং একসময় আগুন ধরে যেতে পারে। সেই জন্য অবতল দর্পণে যেহেতু রশ্মিগুলো মিলিত হচ্ছে একটা জায়গায়, সেহেতু অবতল দর্পণকে বলা হয় অভিসারী দর্পণ এবং উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। অবতল দর্পণকে কি দর্পণ বলে?
কনভার্জেন্স মিরর, কনভার্জেন্স মিরর। ও অবতল দর্পণকে বলা হয় অভিসারী আর উত্তল দর্পণকে বলা হয় অপসারী দর্পণ। 2 নম্বর, অবতল দর্পণে বস্তুর অসদ, অসদ মানে যেটা বাস্তবে গঠিত হয় না, আর বিবর্ধিত মানে বড়, কিন্তু সোজা মানে সৎ, সৎ মানে সোজা, সরি বিবর্ধিত এবং সমশীর্ষ, সমশীর্ষ মানে সোজা প্রতিবিম্ব গঠিত হয়। কখন না যদি বস্তু মেরু পি ও ফোকাস এফ এর মধ্যে থাকে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা 2 নম্বর পয়েন্টটা। বস্তুর অসদ বিবর্ধিত সমশীর্ষ প্রতিবিম্ব গঠন। অসদ মানে ধরো এরকম একটা অবতল দর্পণ আছে, এটা মেরু পি, এটা এম পি এম ড্যাশ, এটা প্রধান অক্ষ, সরি প্রধান অক্ষ এক্স ওয়াই। এবারে যদি বস্তুটাকে, এটা মেরু আর এটা ধরো ফোকাস, তাহলে মেরু এবং ফোকাস এটা এফ, এই মেরু এবং ফোকাসের মাঝে যদি আমি কোনো বস্তুকে রাখি, তাহলে সেটা কি করবে, প্রধান অক্ষের সমান্তর রশ্মি ফোকাসের মধ্য দিয়ে চলে যাবে, আর আরেকটা রশ্মি যদি এর উপর আপতিত হয় তাহলে সেটা এইদিকে এই বিন্দুতে আপতিত হয়ে, এই বি বিন্দুতে আপতিত হয়ে আবার এটা সেই পথে ফিরে আসবে এই বরাবর। তাহলে দেখো প্রতি রশ্মিগুলো মিললো না, ভালো করে বোঝো। এইটা একটা বস্তু, ধরো ও এ একটা বস্তু, এ বিন্দু থেকে একটা রশ্মি প্রধান অক্ষের উপর ধরো এ কে বিন্দুতে আপতিত হলো, কে বিন্দুতে আপতিত হলো, নিয়ে এই কে এস পথে বেরিয়ে এলো। এবার এ বিন্দু থেকে আর একটা রশ্মি দর্পণের উপর লম্বভাবে পড়লো, লম্বভাবে পড়লে কি বললাম, বক্রতা কেন্দ্রের মধ্যে যে লম্ব হবে সেই পথেই ফিরে আস, তাহলে এটা এই বি আর পথে ধরে ফিরে এলো। তাহলে প্রতিপতি রশ্মিগুলোকে মিলতে হবে প্রতিবিম্ব গঠনের জন্য, যদি না মেলে তাহলে সেটা অসৎ বিম্ব, তাহলে এক্ষেত্রে মিললো না। তাহলে এক্ষেত্রে আমি যদি এই রশ্মিটাকে পেছন দিকে টেনে দিই, এই রশ্মিটাকে পেছন দিকে, তাহলে এরা পরস্পরকে এই ও ওয়ান বিন্দুতে বা ও ড্যাশ বিন্দুতে মিলিত হলো। এখান থেকে এর উপর যদি লম্বটা নিই, তা দেখো এই এও, এই যে বস্তুটার একটা আমরা অসৎ বিম্ব পেলাম, এবং এটা দেখো এইটার থেকে বড় হলো। তাহলে সেই জন্য মেরু আর ফোকাসের মধ্যে থাকলে কি হবে, বড় দেখাবে। সেই জন্য মনে রাখবে ব্যবহার কি অবতল দর্পণের। 1 নম্বর, ডেন্টিস্টরা তাদের মাথাতে, যারা দন্ত চিকিৎসক হয়, মাথাতে একটা দর্পণ থাকে, সেই দর্পণটা অবতল দর্পণ। কেন, ওই যে বললাম যে অসৎ বিম্ব বড় করে দেখতে পাবে দাঁতটা কোনো সমস্যা থাকলে। 2 নম্বর, দাড়ি কামাবার আয়না, শেভিং মিরর, অবতল দর্পণ ব্যবহার করা হয়। আর 3 নম্বর, গাড়ির হেডলাইটে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কেন গাড়ির হেডলাইটে কি হয় না, গাড়ির হেডলাইটের একটা ধাতব তল ব্যবহার করা হয় অবতল, ঠিক যে বাল্বটা জ্বলে সেটা তার ফোকাসে থাকে। এখন প্রধান অক্ষের সমান্তরালে যদি কোনো রশ্মি আসে তাহলে সেটা ফোকাস দিয়ে যাবে, এটা আমরা দেখেছি। উল্টোটাও সত্যি, ফোকাস থেকে যদি কোনো রশ্মি, এটা ধরো ফোকাস, এটা তো দর্পণ, ধরো এটা দর্পণে মেরু পি, মানে এটা হেডলাইটের বাইরে, এটা মেরু পি, তার ফোকাসে যদি কোনো আমি একটা বাল্ব রাখি, তার থেকে যে আলোটা আসবে সেটা এই প্রতিফলিত হওয়ার পর সমান্তরালে হবে। তাহলে কী হবে, ড্রাইভার কী হবে, সমান্তর রশ্মি চলে গেলে অনেক দূর পর্যন্ত বস্তু দেখতে পাবে। তো বর্তমানে গাড়ির হেডলাইটে অবতল দর্পণ না ব্যবহার করে এর একটা মডিফাইড রূপ অধিবৃত্তীয় দর্পণ বা প্যারাবলিক মিরর ব্যবহার করা হয়ে থাকে। হাই প্যারাবলিক মিরর বা প্যারাবলিক মিরর ব্যবহার করা থাকে, অধিবৃত্তীয় দর্পণ ব্যবহার করা থাকে। যদি তোমাদের অপশান থাকে অবতল অধিবৃত্তীয় দুটোই মোটর গাড়ি হেডলাইটে, যে অবতল দর্পণ ব্যবহার করে না অধিবৃত্তীয় দর্পণ, সেক্ষেত্রে তোমরা কিন্তু অধিবৃত্তীয় দর্পণ দেখবে। আর ঠিক এর উল্টোটা কি না, উত্তল দর্পণ। ঠিক এর উল্টোটা হলো উত্তল দর্পণ। উত্তল দর্পণ কিন্তু বস্তুর অসদ, ছোট মানে খড়বকায়, ও সোজা ভালোবাসায় সমশীর্ষ। প্রতিবিম্ব গঠন করে। দেখো ঠিক উল্টোটা, অসদ সোজা হলো কিন্তু খড়বকায়, এই জন্য এর ব্যবহার কি উত্তল দর্পণের।
লুকিং গ্লাস বা ভিউ মিরর, এক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করা থাকে। কেন না উত্তল দর্পণ কী ব্যবহার করে? অসৎ। অসৎ মানে কি? যেটা প্রকৃত হয় না। ধরো তুমি মোটর সাইকেল চালাচ্ছ, পেছনে ট্রাক আসছে, তুমি দেখবে যে ট্রাকটা তোমার অনেক কাছে আছে, কিন্তু বাস্তবে সেটা কিন্তু কাছে নয়, দূরে আছে। কেন? ওটা অসৎ বিন্দু। বেশ, খড়বোকাই অর্থাৎ ছোট। ধরো ট্রাকটা যদি তোমার পেছনে থাকে, তুমি শুধু ট্রাকের মুখটা দেখতে পেলে, বাকিটা দেখতে পেলে না, তাহলে তুমি বুঝতেই পারবে না ট্রাকটা কোথায় আছে। তাহলে তুমি গোটা ট্রাকটাকে ওই লুকিং গ্লাসের মধ্যে দেখতে পাও, অর্থাৎ খড়বোকায়। এবং সোজা, অবশ্যই সোজা ট্রাক দেখো, উল্টো ট্রাক দেখো না। তাহলে সোজা, এক্ষেত্রে সোজা প্রতিবিম্ব গঠন করে, সেই জন্য লুকিং গ্লাসে ব্যবহার করা হয় উত্তল দর্পণ। 2 নম্বর, স্ট্রিট ল্যাম্প। পাড়ার যে স্ট্রিট ল্যাম্পগুলো থাকে সেখানে কিন্তু উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে। তার কারণ হচ্ছে উত্তল দর্পণ অনেকটা জায়গা জুড়ে রশ্মিটাকে ছড়িয়ে দিতে পারে। তাহলে এইগুলো হলো অবতল দর্পণ এবং উত্তল দর্পণের ব্যবহার। তাহলে এই হলো তোমার গোটাটা থিওরি, সংজ্ঞা এবং টোটাল জিনিস। এভাবে তোমাকে যদি বিভিন্ন জিনিস বলে দেয় যে কি হবে, এইটা থিওরিটা ভালো করে তোমরা পড়বে। এমসিকিউ কোশ্চেন হলে এর মধ্যে থেকেই আসবে, 4টে অপশান দেবে, থিওরিটা পড়া থাকলে কোনো অসুবিধা হবে না। এর পরের দিন আমরা প্রতিসরণ নিয়ে পড়বো বা ম্যাথ পড়বো। কিছু ম্যাথও আমি দিতে পারি রেলওয়ে গ্রুপটির। তবে আমার ফিজিক্স মেন সাবজেক্ট, ফিজিক্সটাই পড়াবো, অসুবিধা নাই। তোমাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে বা কোনো চ্যাপ্টার বুঝতে না পারো, অবশ্যই কমেন্টে জানিও। ধন্যবাদ।